স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মিহিউদ্দিন। সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হলো আজ। নির্দলীয় নির্বাচন হলেও প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব বিভিন্ন দল সমর্থিত হেভিয়েট নেতারা। একদিকে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা তা নিয়ে শঙ্কা জানাচ্ছে বিএনপি, অন্যদিকে প্রার্থীদের বিরুদ্ধে এরই মধ্যে উঠছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচন কমিশনের সদিচ্ছা ক্ষমতা নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। এসব নিয়ে আজকের আলোচনা সমান ও সমান্তরাল। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ দুই আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক এবং ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাদের। ব্যারিস্টার রফিকুল হক, নির্বাচনে অংশগ্রহণে সমতার সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ করছে বিরোধী দল, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। সমতার সুযোগ মনে হয় না বিরোধী দল এমন কথা তো কেউ বলেও নাই। আপনি যেটা বলছেন ওপেনলি কেউ তো বলে নাই। বরকতুল্লাহ বুলু বিএনপির যুগ্ম মহাসচিব একটি বিবৃতিতে আমাদেরকে জানিয়েছেন এখানে তামাশার নির্বাচন হচ্ছে। এখানে কোনো তামাশা নির্বাচন তো তামাশাই তো। দেখুন না, নির্বাচন দিয়েছেন কেন সবাই হই হুল্লা করে পাগলের মতন ঝাঁপিয়ে পড়েছে। বাপ বেটা ছেলে বউ সুন্দরী অসুন্দরী সবাই ঝাঁপিয়ে পড়েছে। তামাশা না, নির্বাচন মানেই তো আমাদের দেশে তামাশা। তবে এই তামাশাটা খুব মিনিং, লেভেল প্লেইং, খুব একটা ইনফ্লুয়েন্স কেউ খাটাচ্ছে। কেউ বলতে পারবে না যে পার্টি ইন পাওয়ার তারা ক্ষমতার অপব্যবহার করছে বা আর একটা, এরকম মনে হয় না তো। স্যার, একটা অভিযোগ আজকে উঠলো যে আওয়ামী লীগের সমর্থিত যারা প্রার্থী আছেন তারা যখন মনোনয়নপত্র জমা দিতে গেছেন, নিয়ম হচ্ছে 5 জনের বেশি যেতে পারবেন না, কিন্তু সেখানে অনেক লোক গেছেন, একজন বললো 4-5টা গাড়িও গিয়েছে, 4-5টা গাড়ি গিয়েছে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদেরকে কিছু বলছে না। অন্যদিকে আজকে একজন ঘোড়ার গাড়ি করে মনোনয়নপত্র জমা দিতে গেছেন, তাকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। ঘোড়ায় চড়ে যায়নি, সেই ভালো, ঘোড়ার গাড়িতে গিয়েছে যে বিয়ে করতে যে ঘোড়ায়। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে এই নির্বাচনে অংশগ্রহণের সমতার সুযোগ তৈরি হয়নি বলে যে অভিযোগ, সেই অভিযোগে আপনার পর্যবেক্ষণ কি? আমার চোখে বা পর্যবেক্ষণে এমন কোনো জিনিস ধরা পড়ছে না যে সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমি যেটা মনে করি যে এটা খুবই তাৎপর্যপূর্ণ যে আমাদের লোকাল গভর্নমেন্টের নির্বাচনটা বিশেষ করে ঢাকাতে অনেকদিন এটা পেন্ডিং হয়ে ঝুলেছিল। তো এটা যে হতে যাচ্ছে খুবই ভালো, কারণ আমি এটাকে খুব মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমরা যখন সংবিধান রচনা করি তখন আর্টিকেল 11টা এটা আমার ড্রাফট, আমি এটা ইন্ট্রোডিউস করেছিলাম। তাতে আমাদের বন্ধুবান্ধব সিনিয়র মেম্বার্স অনেকেই বললেন যে আমাদের এখানে তো কোনো কনস্টিটিউশনসেই তো লোকাল গভর্নমেন্ট কনস্টিটিউশনে ঢোকানো হয়নি। হ্যাঁ, আমি এটা দেখেছি, তো কোনো হয়নি, তো এটা কেন আমাদের কনস্টিটিউশন ঢোকাবো? কারণ যেহেতু অন্য কোনো কনস্টিটিউশনসে হয়নি সেই জন্য আমাদেরকে ঢোকাতে হবে, কারণ এটা একটা খুব মৌলিক একটি বিষয়। এবং দেখবেন লক্ষ্য করে যে ওখানে আমরা বলেছি যে the republic shall be democracy in which the fundamental human rights will be guaranteed and which effective participation of people through their elected representatives at every level should be ensured. এটা মুখস্থ আছে এটা সেই সময় থেকে, না এটা তাই আছে আমি যেটা বললাম। তো সেইটার জন্য এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ দেই বেশি, যে এটা হচ্ছে মৌলিক বিষয়। এবং এই ব্যাপারে আমি একটা মামলাতে চিফ জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তখন প্রিজাইড করছিলেন বেঞ্চ অ্যাপিলেট ডিভিশনে, তখন আমি বলেছিলাম যে এইটা ইনশিওর হয়নি, ইট ইজ অলমোস্ট লাইক ফান্ডামেন্টাল রাইটস। এবং তিনি একটা অর্ডার দিয়েছিলেন যে ঢাকাতে তখন ওই মেয়র নির্বাচিত না হয়ে ওই অ্যাপয়েন্টেড হতো। তো একটা ডিরেকশনস দিয়েছিল মামলাতে যে এটা অবিলম্বে করা হোক এবং অন্যান্য জায়গাতেও করা হোক। সেদিক থেকে আমাদের সংবিধানের কার্যকারিতার ক্ষেত্রে লক্ষ্য করেছি যে শিথিলতা অনেকদিন থেকে চলে আসছে। তো সেজন্য আমি অত্যন্ত খুব গর্বিত এবং আমি অত্যন্ত খুশি যে আমাদের এই লোকাল গভর্নমেন্টের ঢাকা মেয়রের এবং চট্টগ্রাম মেয়রের ইলেকশনসটা হতে যাচ্ছে। এবং কিন্তু স্যার, আপনার ড্রাফটের যে আর্টিকেল, সেই আর্টিকেলের মধ্যে কি আপনি বলছেন যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। তো সেই ক্ষেত্রে তো জেলা পরিষদে আমরা নির্বাচিত জেলা পরিষদে আমরা নির্বাচিত প্রতিনিধিদের পাচ্ছি না, আমরা মনোনীত চেয়ারম্যানদের পাচ্ছি অনেক দিন ধরে। রাইট, এটা কনস্টিটিউশন ভায়োলেশন এবং সেটার ক্ষেত্রে এটা কনস্টিটিউশন ভায়োলেশন। যদি এই লেভেলে, লোকাল লেভেলে যদি ইলেকশন হতো তাহলে শুধু ঢাকা চিটাগাং নিয়ে তো হবে না, সারা দেশে দেখেন গিয়ে গ্রামের দিকে লোকাল যেখানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ আছে তারা অনেক ইমপ্রুভ করছে। এই যে রাস্তাঘাট যত যাই হোক সব কিছু যে অনেস্ট রিপ্রেজেন্টেটিভ, ডিসঅনেস্টে চলে গেছে। এখন খুব ডিসঅনেস্টি করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। চুরি বাটপারি করা আপনাদের দৌলতে আর কাগজের দৌলতে ইজ ভেরি ডিফিকাল্ট। এবং আপনার ভারতবর্ষে কিন্তু বেঙ্গলের ট্র্যাডিশন ছিল। ভারতবর্ষে ব্রিটিশ আমলেও
এখানে যে লোকাল গভর্নমেন্ট হতো এবং সেখানে যে চৌকি টৌকি ইত্যাদি সমস্ত হতো, বিচার ইত্যাদি হতো, এটা নিয়ে বেঙ্গল সবসময় খুব দে ইউজ টু ফিল ভেরি প্রাউড যে আমাদের এখানে লোকাল গভর্নমেন্ট আছে। অন্যান্য দেশে, অন্যান্য অঞ্চলে, ভারতবর্ষে যখন গেছি আমরা, তখন আমাদেরকে খুব তারিফ করতো পুরনো লোকরা। আমি একটু জনাব ইকবাল হোসেন চৌধুরী আপনাকে জানতে চাইবো যে একটি তাত্ত্বিক প্রশ্নই আপনার কাছে করতে চাই যে আসলে সংবিধান পড়লে আমার মনে হয় যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হওয়ার কথা স্থানীয় সরকার ব্যবস্থাকে খুব শক্তিশালী করেই, কিন্তু আমরা কিন্তু এই গত 44 বছর ধরে স্থানীয় সরকারকে দুর্বল থেকে দুর্বলতর হতে দেখছি এবং আরো দুর্বলতর হচ্ছে। সেটা এর কারণ কি? এমপিদের হাতে ক্ষমতাগুলি যাচ্ছে, মন্ত্রীদের কাছে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে সবচেয়ে বেশি, স্থানীয় সরকার দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। এটা হচ্ছে একটা থিসিস, আপনি আপনার পর্যবেক্ষণ শুনতে চাইব। এটা একেবারে পুরোপুরি কিন্তু সত্য নয়, কারণ স্থানীয় সরকার নির্বাচনে এর আগে আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনে যেমন মহিলাদের সেরকম কিন্তু একটা ছিল না, অংশগ্রহণ ছিল না। এখন কিন্তু মহিলাদের অংশগ্রহণকে নিশ্চিত করা হয়েছে এবং এর ফলে দেখুন যে এই বর্তমান প্রধানমন্ত্রী তিনি কিন্তু 1996-তে তিনি কিন্তু এই বিধানটি করেছিলেন যে মহিলাদের অংশগ্রহণ এবং মহিলাদের একটি প্রত্যেকটি স্থানীয় সরকারে তাদের একটা যে ক্ষমতায়ন, তো এটা কিন্তু স্থানীয় সরকারকে মহিলাদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনেক বেশি যাকে বলে গ্রহণযোগ্য এবং অনেক বেশি মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা পদক্ষেপ হয়েছে। আপনি যেটা বলেছেন যে স্থানীয় সরকারগুলোকে আরও শক্তিশালী করা বা আরও ক্ষমতা দেওয়া এবং আরও দায়িত্ব দেওয়া, সেটি কিন্তু সংবিধানের একটি স্পিরিট। তবে কখনো কখনো দেখা গিয়েছে যে আমাদের দেশে যখন সার্বিকভাবে আপনি দেখুন যে পার্লামেন্টই যখন পুরোপুরি ফাংশন করে না, মাঝে মাঝে আমরা দেখি পার্লামেন্টগুলো অনেকটা সরকারি দল থাকে, বিরোধী দল যারাই থাকেন তারা বিরোধী দল যান না এবং অব্যাহতভাবে সেখানে বয়কট করছেন। এই পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাভাবিকভাবেই স্থানীয় সরকারের যে ক্ষমতায়নটি বা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার, সেখানে কতগুলো যে রাজনৈতিক সদিচ্ছা সেখানে কিন্তু কিছু কিছু সময় ঘাটতি দেখা যায়। তবে আমি মনে করি যে আজকে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে বা যাবে, তত কিন্তু স্থানীয় সরকারগুলোকে আরও শক্তিশালী করা বা আরও দায়িত্বপূর্ণ করার একটা প্রভাব কিন্তু আসবে। এবং আমি মনে করি যে এই যে যেমন এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর আগে 5টি সিটি কর্পোরেশনের নির্বাচন আমরা দেখেছি 2013-তে। সেখানে কিন্তু দেখুন একটি অনেকে বলে যে একটি দলীয় সরকার থাকলে পরে সেখানে নির্বাচন সুষ্ঠু হতে পারে না, কিন্তু 13 সালে তো আমরা দেখলাম একটি দলীয় সরকারের অধীনে কিন্তু 5টি সিটি কর্পোরেশন কিন্তু। আমরা এই আলোচনা আসবো। আমি একটু ব্যারিস্টার রফিকুল হকের কাছে জানতে চাই যে ব্যারিস্টার রফিকুল হক, আপনি কি মনে করেন যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থাগুলি দিনে দিনে শক্তিশালী হচ্ছে এবং আরো শক্তিশালী হবে? আপনার নিশ্চয়ই মনে আছে যে উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে এমপি সাহেবদের গন্ডগোল, তারা কাজ করতে পারছে না সেরকম অভিযোগ, জেলা পরিষদের চেয়ারম্যান নেই নির্বাচিত। এদের মধ্যে বয়স্ক, আমি ব্রিটিশ আমলে আগে ইন্ডিয়ায় দেখেছি যে ইউনিয়ন পরিষদ দেশে গ্রামে যে কি পাওয়ারফুল ছিল, সবকিছু ইউনিয়ন পরিষদ থ্রুতে ইউনিয়ন পরিষদ বলতো। হ্যাঁ, সেই রকম তো আজকে তো সেরকম দেখি না। তো আজকে গ্রামে গেলে তো আমি গ্রামে যাই প্রত্যেক শুক্রবারে, তো সেরকম তো দেখি না। কিন্তু কিছু একটা করলে যদি লোকাল মেয়র, লোকাল রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে দেশের দিকে, মফস্বলের দিকে অনেক উন্নতি হয়। ওই যে জেলা পরিষদ করেছিল এরশাদ সাহেব, তারপরে এসে এটাকে আন্ডু করে দিল, আবার ফিরে এসে আবার এসছে। কিন্তু এই যদি কন্টিনিউ করতো বা ওই রকম, এখন যেমন বলছেন প্রাইম মিনিস্টার যে ঢাকাকে চিটাগাংকে দুটো করে ভাগ করে দেবে, হ্যাঁ, বাইফার না করে দিলে তো কাজ করা সম্ভব নয়। ঢাকা তো করেই দিয়েছে অলরেডি। না না, আরো বলতে আরো আজকে লেটেস্ট বলতে আরো আমি ভাগ করবো ঢাকা চিটাগাংকে, তা নাহলে কাজ করা যায় না। তো
বেশি আমরুল ইসলাম, আপনিও কি মনে করেন যে স্থানীয় সরকার ব্যবস্থা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে নাকি স্থানীয় সরকার ব্যবস্থা, আমি প্রশ্নটি আরো একটু এরকম ভাবে করতে চাই যে এমপিদের তো রাস্তাঘাট, পুল, কালভার্ট এগুলি কোনো কিছু, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলি কোনো কিছু বানানোর কথা না, কিন্তু আমাদের এমপিরা সাধারণত এগুলি বানিয়ে থাকেন। এইটা কেন, এবং স্থানীয় সরকার ধীরে ধীরে দুর্বলই হচ্ছে বলে আমার মনে হয়। আমার মনে হয় যে পার্লামেন্টের মেম্বারদের তাদের যে জাতীয় লেভেলে যে কাজ, বিপুল কাজ পড়ে আছে, এবং সেখানে বিভিন্ন কমিটিতে তাদের সক্রিয় করা, এবং একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্কে কাজ করবার যে অনুশীলনী এবং যে কাজ করবার অভ্যাস, এটা সৃষ্টি করলে আমাদের দেশ অনেক উপকৃত হবে, যেখানে প্রত্যেকটা বিষয়ে তারা একটা কমিটি হতে পারে। এবং সেই জন্য কমিটি সিস্টেমটাও আমরা যে আমাদের কনস্টিটিউশনসে দিয়েছি, এটাও কিন্তু অনেকটা অ্যাডভান্স থিংকিং এর কমিটি আছে না, কমিটি আছে, কিন্তু সেই কমিটি ফাংশন করে না, ফাংশন করে না, কমিটি আছে, আবার শুধু তাই না, সেই কমিটিতে আবার ফ্ল্যাগ আবার পারমিশন দিয়েছে। রাইট, হ্যাঁ। এবং আমি দেখেছি আমি কয়েকটা আমাদের ট্রেনিং হয়েছিল নতুন এমপিসদের জন্য, আমাকে ওখানে তারা ইনভাইটও করেছিল। আমি কমিটি সিস্টেমের উপরে লিখিত এবং আমার বক্তব্যে বলেছি যে এটা কত পাওয়ারফুল হতে পারে এবং কতভাবে এটাকে কার্যকর করা যেতে পারে, এবং সাধারণ মানুষের যে সমস্ত গ্রিভান্সেস থাকে সেগুলোর সাথে কিভাবে কানেক্ট করা যায়, কি করে এর উপরে রিসার্চ করানো যায়, এতে ইউনিভার্সিটির ছাত্রদের, শিক্ষকদেরকে কিভাবে ইনভলভ করা যায়। কমিটি সিস্টেমে কিন্তু বড় রকমের একটা কাজের কর্মযজ্ঞ আছে, সেই কর্মযজ্ঞটা কাজ হচ্ছে না। একটা পার্লামেন্ট কমিটির যে চেয়ারম্যান থাকবেন তাকে খুব ব্যস্ত থাকতে হবে এই সমস্ত ব্যাপারে। জনাব ইকবাল চৌধুরী, এর উল্টো পিঠে আরেকটি কথা হচ্ছে যে আমাদের এখন মেয়র নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে যে মেয়ররা যখন নির্বাচিত হবেন তারা আসলে কারো কাছে জবাবদিহি করবেন না, একবার মেয়র নির্বাচিত হলে তার কারো কাছে জবাবদিহি থাকে না। এই বিষয়টিকে আপনি কি হয় দেখেন? যেমন এমপিদের পার্লামেন্টের কাছে আছে, মেয়রের তো সেই অর্থে না, মেয়রদের তো জবাবদিহিতা আছে। প্রথম জবাবদিহিতা আছে তার জনগণের কাছে, যারা তাকে নির্বাচিত করছে, এটা একটি। তারপরে আছে যে তারা কিন্তু ওত নিচ্ছে, তারা কিন্তু ওত নিতে হয় তাদের কমিটি আছে, মেয়রের সঙ্গে তো কমিশন না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো উল্টা, মানে কাউন্সিলররা তো মেয়র নির্বাচিত করেন না, যে না, কাউন্সিলরদেরকে নিয়েই কিন্তু এই সিটি কর্পোরেশন, জি, দে আর এ পার্ট, তারা কিন্তু অনির্বাচিত নয়, তারা সবাই নির্বাচিত, এবং সেই হিসাবে একই সঙ্গে নির্বাচন হচ্ছে, হ্যাঁ, একই সাথে নির্বাচিত হচ্ছে। এবং সেই কারণের জন্য কিন্তু যেমন বাজেট যখন দেয়, যখন সিটি কর্পোরেশনের বাজেট হয়, তখন সেই বাজেটটা কিন্তু ওই নির্বাচিত কাউন্সিলররা সহ সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করতে হয় এবং তারপরে ঘোষণা করতে হয়। এরপরে যেটা আছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানেও কিন্তু তাদের একটা কিছু জবাবদিহিতা আছে, কারণ স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু তাদের এই কাজের বিভিন্ন অভিযোগ, ইরেগুলারিটিস, অনিয়ম বা দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু তারা তাদের কিছু জবাবদিহিতা সেখানে কিন্তু থাকে। অ্যালোকেশন অফ ফান্ডও তো হ্যাঁ, অ্যালোকেশন অফ ফান্ডে কিছুটা জবাবদিহিতা থাকে। তাই আমি মনে করি যে জবাবদিহিতা একেবারে নেই তা নয়, তবে সবচাইতে বড় যে জবাবদিহিতা আমি মনে করি সেটি থাকতে হবে যারা তাদেরকে নির্বাচিত করছেন তাদের কাছে। ব্যারিস্টার রফিকুল হক, যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদেরকে বাজেট অ্যালোকেট করেন এবং তার বাজেট অ্যালোকেট করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি দায়ী থাকেন শুধু মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর কাছে, তাহলে কি স্যার স্থানীয় সরকার ব্যবস্থাটা আসলে শক্তিশালী হওয়া সম্ভব? এই নগরীর নিজস্ব কোনো আয় সেই অর্থে নেই যাতে দিয়ে নগরী চালনা করা যেতে পারে, বা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে, উপজেলা পরিষদের ক্ষেত্রে নিজস্ব আয় থেকে চালানো উচিত। যদি আপনি মেয়র ইলেকশন বলেন বা ঢাকা বা চিটাগাং, তাদের যে নিজস্ব আয় হবে সেইটা দিয়ে তাদের চালানো দরকার, রাস্তাঘাট সব কিছু। তা তো হয় না, তাদেরকে স্থানীয় সরকার থেকে টাকার অ্যালোকেশন পেতে হয়, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল বাজেট পেতে হয়, তারা পাচ্ছে না। তখন আমরা দেখি এই যে এই ঢাকা শহরে আছে, বাড়ির কোনো ট্যাক্স 5 বছর দেখি না যে রেট বাড়িয়েছে দেখি না, একই চলছে। 5 বছর কি একই টাকায় চলছে? আমার মনে হয় যে আমরা একটা বিরতি নিয়ে এসে এখানে একটু আমি যোগ করতে চাই ব্যারিস্টার রফিকুল হক সাহেবের কাছে। আপনি যেটা বলছেন যে স্থানীয় সরকার মানে সিটি কর্পোরেশনের কিন্তু নিজস্ব আয়ের ব্যবস্থা আছে, যেমন ধরুন আমরা চট্টগ্রামে দেখেছি যখন
আলহাজ মহিউদ্দিন সাহেব যখন নির্বাচিত হয়ে আসলেন, তিনি কিন্তু সিটি কর্পোরেশনে নিজস্ব আয়ের ব্যবস্থা বিভিন্নভাবে করেছেন। কমার্শিয়াল কিছু প্রতিষ্ঠান করেছেন, যেমন ইউনিভার্সিটি করেছেন, যেমন পেট্রোল পাম্প করেছেন, হ্যাঁ, যেমন সেগুলো বিভিন্ন একটা রকম ভাবে commercial করেছেন, দোকান বাজার। দোকান বাজার করেছেন। তারপরে যেমন সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্স বা ইত্যাদি ইত্যাদি, এবং তাদের এক সময় ছিল যে তাদের বেতন বাকি পড়তো, চালাতে পারতো না, কিন্তু